आपकी আদালতে ক্রিকেটার युवराज सिंह এর বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি ক্রিকেট দুনিয়ার প্লে বয় হয়ে গেছেন। এখন युवराज, আমার তো এসব বলতে ভালো লাগে না, কিন্তু শাহরুখ খান যখন আইপিএল এ অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছিল ওই সময় বলেছিলেন যে মেয়েরা যুবরাজের জন্য একদম পাগল, কারণ ওনার ইমেজ হলো ক্যাসানোভার মতো। দেখুন, শাহরুখ খান হলেন একজন অ্যাক্টর, আর অ্যাক্টরকে বলার জন্য টাকা দেওয়া হয়। তো আমার মনে হয় যে শাহরুখ খানকেও কেউ এটা বলার জন্য টাকা দিয়েছিলেন, কারণ কথাটা ঠিক নয়। কিন্তু আপনিও কি কিছু বলেছিলেন শাহরুখের ব্যাপারে? আমাকেও টাকা দেওয়া হয়েছিল। জনগণকে বলে দিন, আপনিও বলেছিলেন শাহরুখ খানের কাছে মেয়েরা এই জন্য যায় না কারণ উনি করণ জোহরের সঙ্গে থাকেন। দেখুন, আমার উপর এত বড় অ্যালিগেশন দেওয়া হয়েছে, তখন আমাকেও তো একটা বড় অ্যালিগেশন দিতে হবে, তাই না? তো সোজা ব্যাপার, আমি বলে দিয়েছি। এটা বলার জন্য আপনাকেও টাকা দেওয়া হয়েছিল? কিছু টাকা তো দেওয়া হয়েছিল, কিছু আমি নিজে থেকে বলেছি। কিন্তু এর রহস্যটা কি? কয়েকদিন অন্তরই একটা করে মেয়ের সঙ্গে আপনার নাম জুড়ে যায়। মিডিয়াকে টাকা দেওয়া হয়। দেখুন, আমি সেই একই কথা বলবো যে আমি একজন ছেলে, ঠিক আছে? সবাই জানে যে আমি একজন ছেলে। আর যদি আমার নর্মাল ফিলিং থাকে, মানে ছেলেদের প্রতি না থাকে, যদি আমি নর্মাল ফিল করি, তাহলে আমি একটা মেয়েকেই অ্যাট্রাক্ট করব, যেটা খুবই নর্মাল একটা ব্যাপার। আমি ভেবে পাই না যে লোকে এটা বড় করে দেখে বলে যে ও ওকে ডেট করছে। এরা কলেজের বাচ্চা, কারোর তো গার্লফ্রেন্ড হবেই। কেউ কলেজ যায়, তার গার্লফ্রেন্ড হবে, কেউ স্কুল যায়, তার গার্লফ্রেন্ড হবেই। এরা বাইরে ঘুরতে যায়। তো আমিও এদের মতোই একজন নর্মাল ছেলে। শুধু এটাই আলাদা যে আমি দেশের জন্য খেলছি, লোক আমায় চেনেন। তো আমার ব্যাপারে আমি যদি কারোর সঙ্গে বাইরে ঘুরতে যাই, সেটা পেপারে ছাপা হয়। না, এই ব্যাপারটা তো খুব ভালো, আপনি কোনো ছেলের সাথে ডেট করেন। হ্যাঁ, এটাই আশা রাখবো জীবনে এমনটা যেন করতে না হয়। কিন্তু বেশ লম্বা লিস্ট রয়েছে, আর বিশেষ করে যারা ফিল্ম স্টার তাদের সঙ্গে আপনার নাম জুড়ে যায়। কারণ নর্মাল মেয়েদের তো নাম জানবে না, তাই তা থেকে ওরা কোনো মশলা পাবে না, তাই অ্যাক্টরদের নাম জুড়ে দেয়। আচ্ছা, মানে বলতে চাইছেন ফিল্ম স্টার ছাড়া আরো অনেকে আছে? না, আমি এটা কিন্তু বলছি না, আমি শুধু এটাই বলছি যে এর কারণটা কি রয়েছে। দেখুন, কিম শর্মা, মিনিশা লম্বা, দীপিকা পাডুকোন, রাইমা সেন, করিশ্মা কোটক, আর এখন এই আঞ্চল কুমার। লিস্টটা খুব একটা ছোট নয়। দেখুন, আমি এটাই বলতে চাইবো যে আমরা দেশের জন্য খেলি, আর অ্যাট দ্য মোমেন্ট বলিউড আর ফিল্ম ইন্ডাস্ট্রি লোকজনরা সবাই ক্রিকেটারদের চেনে, সব ক্রিকেটাররা ফিল্ম স্টারদের চেনেন। আর প্রবলেমটা যেটা হয়, আপনি কারোর সঙ্গে যদি দেখা করেন, পরের দিন আপনার স্টোরি এসে যায়। তো আমি এটা ডিনাই করি না যে আমি এদেরকে চিনি না, আমি সবাইকে চিনি, কিন্তু আই থিঙ্ক অনেক জিনিস আউট অফ প্রপোর্শন হয়ে যায়, আর আপনার একবার সাক্ষাৎ করাতেই সেটা একটা স্টোরি হয়ে যায়। তো আমার মনে হয় যে এটা খারাপ হোক, ভালো হোক, বা নিউজ বিক্রি করার পদ্ধতি হোক, বা আমি এটা বলবো না যে একবার সাক্ষাৎ, অথচ টিভিতে প্রতিদিন প্রীতি জিন্টাকে হাক করতে দেখা যায়। প্রীতি জিন্টা হলো আমাদের পাঞ্জাব টিমের ওনার, আমাদের বস উনি। তো উনি খুব খুশি হন যখন ছেলেরা জেতে, খুব ভালো খেলে। তো গত 2 বছর ধরে আমি ক্যাপ্টেন ছিলাম, তো যখনই আমরা ভালো খেলতাম উনি এসে অ্যাপ্রিসিয়েশন করতেন যে এই ছেলেরা ভালো খেলেছে। আর আপনার স্টেটমেন্টে দেখা যাচ্ছে প্রীতি জিন্টাকে যখন আমি হাক করি তো ইট ইনক্রিজেস মাই এনার্জি লেভেল। এতে কোনো খারাপ কথা তো নেই। আপনি আপনার একজন মেয়ে যে আপনার সঙ্গে ভালোভাবে সে দেখা করছে, আর আপনিও দেখা করছেন, তো সেটা একটা আনন্দের মোমেন্ট, আর সেটা আপনাকে এনার্জাইজ করে, এতে তো খারাপ কিছু নেই। আর তারপর ওনাকে বলতে হলো যে যুবরাজ তো আমার ভাই হয়। দেখুন, ব্যাপারটা এত বাড়াবাড়ির পর্যায়ে গেছিল
যে লোকজন আলাদা আলাদা স্টোরি বলতে শুরু করে দিয়েছিল, তখন উনি রাখিই পরিয়ে দেন আমাকে। দীপিকা পাড়ুকোনের ব্যাপারে আপনি বলেছিলেন যে দীপিকা পাড়ুকোন আমার মন ভেঙে দিয়েছে, আমি বেশ সিরিয়াস ছিলাম। আমি এমনটা কখনো বলিনি। একটা খবরের কাগজে এরকম স্টেটমেন্ট তো প্রচুর আসে, কিন্তু আমি এরকম কোনো স্টেটমেন্ট কখনো দিই। দ্যাটস আ রং আরো স্টেটমেন্ট। একটা স্টেটমেন্টে ছাপা হয়েছিল যে আমার প্রেমে ডুবে থাকতে ভালো লাগে। এটাও আমার স্টেটমেন্ট নয়। এটা আমার স্টেটমেন্ট হতেই পারে না। আর এটা এক জায়গায় ছাপা হয়েছে আজকাল কোনো ইতালিয়ান মেয়ের সঙ্গে আপনার চক্কর চলছে। এটাও আমার স্টেটমেন্ট নয়। দেখুন, সেই একই আজগুবি সব কথাবার্তা। আর এটা ভাববেন না যে এই কথাগুলোর মধ্যে কোনো সততা রয়েছে। কতটা সত্যি? 5%। আচ্ছা, এতে কি সত্যতা আছে? যেমন রাখি সাওয়ান্ত নিজে স্বয়ংবর করেছিলেন, তেমনি যুবরাজ সিংহ টিভিতে স্বয়ংবর করবেন? না, আসলে এটা বলা হয়েছিল যে আমি স্বয়ম্বর করতে চলেছি, কিন্তু আমার মনে হয় না যে আমি সেটা কখনো করতে পারবো। কারণ নাম যেটা এসেছিল প্রথমে ধোনির নাম এসেছিল ওনার হবে বলে, ওনার তো বিয়ে হয়ে গেল। এখন সবচেয়ে এলিজেবল ব্যাচেলর রয়েছেন আপনি। হ্যাঁ, না, আমার মনে হয় না যে আমি ওই ধরনের শো কখনো করতে পারবো। কারণ আই থিঙ্ক কারোর সঙ্গে হঠাৎ আলাপ হওয়ার পর তাকে বিয়ে করা আমার পদ্ধতি নয়। কেউ আপনার লাইফ পার্টনার হতে চলেছে আর তার সঙ্গে সারা জীবন কাটাতে হবে, তো ওনার সঙ্গে দেখা করা, সময় কাটানো, আর অনেকটা সময় কাটানোর পর চিন্তা করতে হবে যে এই মেয়েটার সঙ্গে আমায় গোটা জীবন কাটাতে হবে, আর আমি কি ওর সঙ্গে ভালো থাকবো বা ও কি আমার সঙ্গে ভালো থাকবে। তো আমার মতে এটা লাইফে খুব বড় একটা স্টেপ। তাহলে এটাও বলে দিন আপনার পদ্ধতিটা কেমন হবে? আমার পদ্ধতি এটাই যে ইটস বিন আনফর্চুনেট যে আমি আজ পর্যন্ত এমন পার্টনার পাইনি যাকে দেখে মনে হয়েছে যে আমি সারা জীবন কাটাতে পারবো। খামতি হয়তো আমার মধ্যেও থাকতে পারে, আমি এটা বলছি না যে খামতি ওর মধ্যেই থাকবে। তবে যেদিন আমার মনে হবে যে আমি গোটা জীবন এই মেয়েটার সঙ্গে কাটাতে পারবো, ওই দিন আমি অবশ্যই বিয়ে করব। কিন্তু এটা কি সত্যি যে আপনি খুবই দ্রুত ইমোশনালি আপসেট হয়ে পড়েন? আমি অবশ্যই ইমোশনাল, কিন্তু আমি কখনোই দেখাই না যে আমি ইমোশনাল। তো এই ব্যাপারেও আমি জীবনে অনেক ধরনের শিক্ষা পেয়েছি। তো আমি নিজের ইমোশন নিজের মধ্যেই রাখার চেষ্টা করি। এটা কি ঠিক যখন আপনি খুবই ইমোশনালি আপসেট হয়ে পড়েন তখন আপনার মা আপনার সঙ্গে কোনো ট্যুরে যান, ঘুরতে যান, আপনার খেয়াল রাখবেন বলে? না, এরকম কোনো কারণে আমার মা কখনো আসেন না। আমার মা আমাকে বলতেন, আমি যখন ছোট ছিলাম, তো আমি ওনাকে বলতাম, আমি যখন ইন্ডিয়ার ক্যাপ্টেন হব, তো তোমাকে আমি সব জায়গায় ঘোরাবো। তো ওই কথাটা আমার বেশ ভালো লাগে আর ইমোশনাল মনে হয়। আর আমার মা ক্রিকেট দেখতে খুবই ভালোবাসেন, কারণ আমার বাবা ইন্ডিয়ার হয়ে খেলেছেন। আর যেখানেই আমি খেলতে যাই, সেটা যেমন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা সাউথ আফ্রিকা, ওনার ওখানে গিয়ে ক্রিকেট দেখতে ভালো লাগে। তো কবে সেই দিন আসবে যেদিন আপনি ক্যাপ্টেন হবেন আর ওনাকে নিয়ে সব জায়গায় যাবেন? দেখুন, ওটা তো আমার হাতে নেই, কিন্তু সব ক্রিকেটার বা সব সন্তানের এটাই স্বপ্ন থাকে যে সে নিজের কান্ট্রিকে নিশ্চয়ই লিড করবে। স্যার, সত শ্রী আকাল। সত শ্রী আকাল জি। স্যার, আমার আর গোটা জনগণের একটাই প্রশ্ন যে বেশিরভাগ ক্রিকেটার ফিল্ম স্টারের সঙ্গে অ্যাফেয়ার কেন করেন? ফিল্ম স্টারের সঙ্গে? ফিল্ম স্টারের সঙ্গে অ্যাফেয়ার কেন করেন? ফিল্ম স্টারের সঙ্গে এই জন্য অ্যাফেয়ার করে কারণ আমি জানি না। আচ্ছা, এটা কি সত্যি যারা ফিল্ম স্টার রয়েছেন তারা আপনার সঙ্গে অ্যাফেয়ার করেন? হ্যাঁ, এটা হতে পারে, এটা আমি মানতে পারি। না, এমন নয় যে আমরা ওনাদের সঙ্গে অ্যাফেয়ার করতে চাই, যে কারণ বলিউড, ক্রিকেট, আইপিএল এর পর এতটাই জুড়ে গেছে যে আপনি প্রতিটা ম্যাচের পরে কারোর না কারোর সঙ্গে দেখা হবেই। তো ওই ব্যাপারটা ততটা হয় না যতটা বলা হয়ে থাকে। আমরা তো বারবার টিভিতে দেখেছি যে যুবরাজ খেলছে আর দীপিকা হাসছে। আমি তো খেলায় মন দিই, আমি এসবের কিছু তো জানি না ম্যাচের বাইরে কি হচ্ছে। পরের প্রশ্নে যাওয়া যাক। দেখুন, বর্তমানকালের যে ক্রিকেট, তাতে টাকা আছে, গ্ল্যামার আছে, তাতে বহু ধরনের অ্যাট্রাকশন আছে। তো বিগড়ে যাওয়ার চান্স তো নিশ্চয়ই থাকবে। বিগড়ে যাওয়ার চান্স এখানে 90 to 95% রয়েছে। কারণ
আপনি যখন খেলতে শুরু করেন বা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসেন, আপনি প্রচুর স্ট্রাগল করেন। আর এট ইয়াং এজ আপনি প্রচুর গ্ল্যামার পেয়ে যান, প্রচুর অ্যাটেনশন পান। তো সম্ভাবনা থাকে যে অনেক লোক আপনি নিজের জায়গা থেকে সরে যান। কারণ একটা জগতে থাকার পর আপনি যখন অন্য জগতে যাচ্ছেন, তো ওটা আপনার স্বর্গ বলে মনে হয়। আর যখন আমি শুরু করেছিলাম একদম আমি ফার্স্ট ম্যাচে ভালো পারফর্ম করেছিলাম, তখন আমারও লাইফ ডিফারেন্ট লাগতে শুরু করেছিল। তারপর আমি অনেক ভুলও করেছি, আর সেই ভুল থেকেই আমি শিক্ষা নিয়েছি। আমরা দেখেছি পাকিস্তানের ৩ জন খেলোয়াড় একদম ইয়াংস্টার ১৮-১৯ বছরের হবে, আর ম্যাচ ফিক্সিংয়ের টাকা নেওয়ার সময় ধরা পড়ে গেছে। হ্যাঁ, দেখুন এই ব্যাপারে বলার আগে আমি প্রথমেই বলব এটা খুবই লজ্জার ব্যাপার। কান্ট্রির জন্য অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল এইরকম কাজ একজন করেছে। দেখুন এই ইয়াং বয়স আর এরকম যদি চলতে থাকে তাহলে মানুষ একটু বিগড়েই যায়। তো খুব বড় ডিস্ট্রাকশন রয়েছে, কিন্তু নিজের নিজের সম্মান ঠিক রাখতে হবে। আমার মতে টাকার থেকে আপনার রাতের ঘুম বেশি জরুরি আরকি। কারণ যখন আপনি নিজের বালিশে মাথা রাখবেন তখন আপনি আরামে ঘুমোতে পারবেন। আপনি যদি আ আপনি যদি আ ঘুমানোর আগে নিজের মাথায় এত ব্যাগেজের মতন ওজন থাকে, তাহলে আমার মতে আপনার জীবনে কোনো লক্ষ্যই নেই। আমি রিপোর্টে দেখেছি যে ওনাদের মাথায় খুবই প্রেশার ছিল, যে ওনাদের আশা ছিল যে ওনারা আইপিএলে খেলবেন, প্রচুর টাকা আসবে, সেই বেসিসে ওনারা অনেক ধার করে ফেলেন, বড় বাড়ি বানিয়ে ফেলেন, বড় গাড়ি কিনে ফেলেন, আর ওদের ওপরে প্রেশার ছিল যে যেভাবেই হোক এই টাকা শোধ করতে হবে। দেখুন এত ডিটেইলসে তো আমি পড়িনি, তবে কোনো কাজ করার আগে আপনার একবার ভাবা উচিত। লোকের অ্যাডভাইস নেওয়া উচিত। আপনার সিনিয়রদের অ্যাডভাইস নেওয়া উচিত। তো আই থিংক আ যত ইয়াং ক্রিকেটার্স রয়েছে তাদের নিজেদের সিনিয়রদের থেকে অ্যাডভাইস নিয়ে শেখা উচিত। কারণ আমরা আমাদের ক্যারিয়ারে সৌরভ গাঙ্গুলি, সচিন তেন্ডুলকর, কুম্বলে, রাহুল দ্রাবিড় আমাদের অনেক ভালো সিনিয়র ছিলেন, যারা আজকের ডেটে একজন বড় আইকন। তো ওনাদের থেকে আমরা অনেক শিক্ষা নিয়েছি। যদি আপনাকে কেউ ম্যাচ ফিক্সিংয়ের জন্য অ্যাপ্রোচ করে তো তার কি হাল হবে? আমাকে কেউ ম্যাচ ফিক্সিংয়ের জন্য অ্যাপ্রোচ করতে পারবেই না। কারণ আমার যে বডি ল্যাঙ্গুয়েজ আর আমার যে ধরনের কথাবার্তা, হাঁটাচলা, নিজের দেশের ব্যাপারে আমি এতটাই স্ট্রং যে কেউ এসে আমায় এই ধরনের কথাবার্তা বলতেই পারবে না। কারণ আমার দেশ আ প্লেয়িং ফর ইন্ডিয়া মানে ইন্ডিয়ার হয়ে খেলতে পারাটা আমার কাছে খুব গর্বের একটা ব্যাপার। ছোট বেলা থেকেই আমি অনেক পরিশ্রম করেছি আর এই জায়গায় পৌঁছেছি। আর আমি কখনোই চাইবো না যে আমি এই দেশের মানুষের কাছে দাগে পরিণত হই।